রক্তে হিমোগ্লোবিনের লেভেলটা কম আসার কারণ খুঁজতে যেমন অ্যাবনর্মাল হিমোগ্লোবিন স্টাডিজ দিয়েছিল, তার সাথে ফেরিটিন টেস্টও দিয়েছিল। এটাও হিমোগ্লোবিন কম আসা বা অ্যানিমিয়া তৈরি হওয়ার একটা কারণ জানার আরেকটা উপায়। যে ক্ষেত্রে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন স্টাডিজে কোনো অ্যাবনর্মালিটিস পাওয়া যায়নি, সেক্ষেত্রে এবার দেখার বিষয় হচ্ছে ফেরিটিন ব্লাড টেস্টে কি আসে। ফেরিটিন ব্লাড টেস্টটাও একটা সাধারণ ব্লাড টেস্টের মতনই ব্লাড টেস্ট, কিন্তু এক্ষেত্রে খাওয়া না খাওয়ার কোনো রেস্ট্রিকশনস নেই, তবে হ্যাঁ একটু ব্যয় সাপেক্ষ। এবার এই ফেরিটিন ব্লাড টেস্টের রিপোর্ট অ্যানালাইসিস সম্পর্কে কিছু কথা বলার আগে ফেরিটিন সম্পর্কে দু একটা কথা আগে আমি বলে রাখি। আমাদের শরীরে যে আয়রন থাকে সেই আয়রনের 75% থাকে হিমোগ্লোবিনের মধ্যে। যে হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আদান প্রদান করা। আর বাকি যে 25% সেগুলো ফেরিটিন নামক একটা প্রোটিনের মধ্যে থাকে। ফেরিটিন এই আয়রনকে স্টোর করে রাখে এবং আমাদের শরীরের প্রয়োজনীয়তা অনুযায়ী এই আয়রনকে সরবরাহ করে। ফেরিটিন যদি শরীরে কম থাকে তাহলে বুঝতে হবে শরীরে আয়রন ডিপোজিশন কম হয়েছে, অর্থাৎ আয়রন শরীরে জমা কম আছে। তার মানে আয়রনের একটা ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে, যেটা একেবারেই স্বাভাবিক কোনো পরিস্থিতি নয়। এটা একটা সমস্যাদায়ক পরিস্থিতি, বিশেষ করে গর্ভাবস্থাতে যদি ফেরিটিন কম আসে তাহলে সেটা আয়রন শরীরে কম আছে সেটারই সূচনা দেয়। এর সাথে এটাও অ্যাড করে রাখি, গর্ভাবস্থায় কিন্তু কখনোই ফেরিটিন লেভেলটা লিমিটের ওপরে আসবে না, অত্যাধিক আসবে না। কারণ এই ফেরিটিন লেভেল তখনই লিমিটের ওপরে আসে যখন শরীরে কোনো ইনফ্ল্যামেটরি ডিজিজ থাকে, যেমন লিভারের ইনফেকশন বা লিভারের সমস্যা, অ্যালকোহল অ্যাবিউজ ডিসঅর্ডার বা অ্যালকোহল ইউজ ডিসঅর্ডার যেটা বলা চলে সেরকম, বা অন্যান্য কোনো ইনফেকশন ঘটিত সমস্যা হয়েছে, সেখান থেকে ফেরিটিন লেভেল বেশি আসতে পারে। গর্ভাবস্থায় জেনারেলি ফেরিটিন লেভেলটা লিমিটের মধ্যে বা তার সমস্যা হলে তখন নিচে আসে, অর্থাৎ যখন অ্যানিমিয়ার কন্ডিশনটা তৈরি হয় তখন আয়রন লেভেলটা নিচে আসে, ফেরিটিন লেভেলটাও নিচে আসতে দেখা যায়। সাধারণত যেটা লিমিট থাকে সেটা হচ্ছে 13 থেকে 150 বা 150 ন্যানোগ্রাম পার ডিএল ব্লাড। আমাদের ক্ষেত্রে রিপোর্টে 12.7 ন্যানোগ্রাম পার ডিএল ব্লাডে আসে, অর্থাৎ লোয়ার লিমিটের একটু নিচে আসে। এখন এই ব্যাপারটাকে আরেকটু বোঝার জন্য আমরা একটুখানি রিসার্চ পেপারে ঘাঁটাঘাঁটি করি এবং এএফএমসি পুনে থেকে সেপ্টেম্বর 2012-তে পাবলিশ করা একটি রিসার্চ পেপার আমরা দেখতে পাই, যেখানে হিমোগ্লোবিন এবং ফেরিটিনের সংযোগ, এই অ্যানিমিয়া বা অ্যানিমিক কন্ডিশনটাকে উদ্ধার করার জন্য এই দুটির রিলেশনের ওপরে একটি রিসার্চ করা হয়। সমস্ত প্রেগনেন্ট মহিলাদের ওপর রিসার্চ করা হয় এবং সেখান থেকে যে তথ্যটা উঠে আসে যে হিমোগ্লোবিন যদি 10.5 গ্রাম পার ডিএল এবং ফেরিটিন যদি 12 ন্যানোগ্রাম পার এমএল এর কম আসে তখন সেটাকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলা হয়ে থাকে। কিন্তু হিমোগ্লোবিন যদি 10.5 গ্রাম পার ডিএল এর কম আসে এবং ফেরিটিন যদি 12 ন্যানোগ্রাম পার এমএল এর বেশি আসে তাহলে সেটাকে কিন্তু অ্যানিমিয়া নট ডিউ টু আয়রন ডেফিসিয়েন্সি, অর্থাৎ আয়রন ডেফিসিয়েন্সির জন্য অ্যানিমিয়া হয়েছে এই কথাটা বলা যায় না। আবার একইভাবে হিমোগ্লোবিন যদি 10.5 গ্রাম পার ডিএল এর বেশি আসে এবং ফেরিটিন যদি 12 বা 12 ন্যানোগ্রাম পার এমএল এর বেশি আসে সেটাকে কিন্তু নন অ্যানেমিক কন্ডিশন উইথ নর্মাল ফেরিটিন বলা যায়। আবার একইভাবে যদি হিমোগ্লোবিন 10.5 গ্রাম পার ডিএল এর বেশি আসে এবং ফেরিটিন যদি 12 ন্যানোগ্রাম পার এমএল এর কম আসে সেক্ষেত্রে নন অ্যানিমিক উইথ আয়রন ডেফিসিয়েন্সি বলা যায়। অর্থাৎ আমাদের ক্ষেত্রে অ্যানিমিয়া নট ডিউ টু আয়রন ডেফিসিয়েন্সি বলা যেতে পারে। আমি মেনে নিলাম 12 লোয়ার লিমিটের কম এসছে, কিন্তু এই রিসার্চ অনুযায়ী এটাই বলা যাচ্ছে। তার মানে এক্ষেত্রে ফেরিটিন লেভেলটা একটু কম আছে এবং ডাক্তারও আমাদের এই রিপোর্টটা দেখে বলে যে তোমরা আয়রন রিচ যে খাবার দাবার আছে সেটা নিতে থাকো। শরীরে আয়রন লেভেলটা কিন্তু লোয়ার লিমিটের কমেই আছে, সেটাকে বাড়াতে হবে। গর্ভাবস্থায় আয়রন ডেফিসিয়েন্সি একেবারেই ভালো পরিস্থিতি নয়, সেটা সাপ্লাইটা বাড়াতে হবে, শরীরের ডিপোজিশনটা বাড়াতে হবে। সেই জন্য যাবতীয় আয়রন রিচ খাবার তোমরা অ্যাড করতে থাকো।